কলেজে পড়তে আসা এক ঝাঁক তরুণ তরুণীর সখ্যতা কি করে শত্রুতায় পরিণত হলো। এতটাই শত্রুতা যার জন্য ওলট পালট হয়ে গেল তাদের জীবন, প্রাণ পর্যন্ত দিতে হলো। পলাশের লাল রং মৃত্যুর রঙে কি করে নীলাভ রূপ নিল, এই নিয়ে এবার আমাদের নিবেদন বিশিষ্ট লেখিকা সুপ্তা আঢ্যর কলমে রহস্য গল্প পলাশ নীল। সুপ্তা আঢ্যর জন্ম এবং বড় হয়ে ওঠা বর্ধমানে হলেও কর্মসূত্রে এবং বিবাহসূত্রে তিনি এখন কলকাতার বাসিন্দা। তার লেখা গল্প চেনা পথের অচেনা ইতিবৃত্ত এবং বর্ষা বসন্ত, এই বই দুটি ইতিমধ্যেই পাঠককুলে বেশ সাড়া ফেলেছে। সাম্প্রতিক সময়ে উনি বিশিষ্ট লেখনী সম্মানের জন্য ডক্টর বি.আর. আম্বেদকর, সুচিত্রা সেন, আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ ও শরৎ রত্ন সহ বিভিন্ন সম্মান ও ন্যাশনাল বেস্ট অথর অ্যান্ড রাইটার অ্যাওয়ার্ড এবং ওয়ার্ল্ড উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিতা হয়েছেন। শুনে নেব তারই লেখা গল্প পলাশ নীল, কেবলমাত্র আমাদের এই চ্যানেলে। শুরু হচ্ছে রহস্য গল্প পলাশ নীল। ইউনিভার্সিটি চত্বরটা ছাড়িয়ে মিনিট দশেকের পায়ে চলা পথটা পেরোলে গাছগাছালির ছায়ায় ঘেরা নিবাসগুলোর মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছাত্রী আবাসগুলো। আগের মতো এখনও কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনাঝুরি, ছাতিম, শিমুল, শিশির, পলাশেরা ঘিরে রেখেছে এই আবাসনকে। ক্যাম্পাসের একেবারে শেষের দিকে পরাজিত সৈনিকের গ্লানি মাথায় নিয়ে মাথা নিচু করে একা দাঁড়িয়ে আছে মাতঙ্গিনী গার্লস হোস্টেল। সেদিনের একা রেখে যাওয়া গমগমে হোস্টেলটা আজ এক নিঃসঙ্গ পোড়ো বাড়ির চেহারায়। সবাই ছেড়ে গেলেও সামনের পলাশ ফুলের গাছটা বসন্ত জানাতে লাল আভায় ভরিয়ে রেখেছে এই একা দাঁড়িয়ে থাকা বাড়িটাকে। হোস্টেলের কাছ থেকে সরে এসে ইউনিভার্সিটি চত্বরটা একটা চক্কর দিয়ে দুপুরের রোদ গায়ে মেখে গাছেদের ছায়া মাখা পথ পেরিয়ে আবারও পায়ে পায়ে এসে দাঁড়ালো মাতঙ্গিনী হোস্টেলের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ইতি উতি চোখ চাইছিল ওর আয়ত চোখ দুটো। হঠাৎই পেছন থেকে কেউ যেন জিজ্ঞাসা করলো, কাকে খুঁজছেন? কেউ থাকে না এখানে। সত্যি কথাটা বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে পৌলমী বলল, আপনি বুঝি এখানে দেখাশোনার দায়িত্বে আছেন? আসলে এখানে আমার এক আত্মীয় পড়াশোনা করে, ওর কাছে এই জায়গার কথা শুনে দেখতে এসেছি। কিছুক্ষণ থেকেই চলে যাব। হ্যাঁ ম্যাডাম, কিছু জানতে চান? আসলে এই হোস্টেলের একটা গল্প আছে, অনেক বছর আগের। থাক থাক থাক, ওসব আষাঢ়ে গল্পে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তো অন্য কথা ভাবছিলাম। নিরাপত্তা রক্ষী একটু খুন হয়ে তাকিয়ে রইলেন ওর দিকে। পৌলমী সেটা লক্ষ্য করে একটু গম্ভীর গলায় বলল, এত নামি ইউনিভার্সিটির হোস্টেলের এই বেহাল দশা! আপনি তো এখানের দায়িত্বে, অথচ যার নামে হোস্টেল সেই বীরাঙ্গনা মাতঙ্গিনীর মূর্তিটা প্রায় ভেঙে পড়েছে। হোস্টেলের নামের বোর্ডটাও কোনো রকমে নামটা ধরে রেখেছে। বাড়ির অবস্থা তো না বলাই ভালো। আসল রং যে কি ছিল সেটা বোধহয় রঙেরও মনে নেই। শ্যাওলা আর আগাছাদের পাহারা দেন বুঝি? তাতে আপনার কি বলুন তো? বেড়াতে এসেছেন, কিছুক্ষণ ঘুরুন, কিছু জানার থাকলে বলুন। শুধু শুধু বাজে কথায় আমার সময় নষ্ট করবেন না। নিজের চরকায় তেল দিন ম্যাডাম, চত্বর সব। আহা, রাগ করছেন কেন? আসলে আমি বিদেশে থাকি, বহুদিন পর দেশে ফিরেছি। আগে তো অনেক গল্প শুনেছিলাম এই ইউনিভার্সিটির, বললাম না এখন আমার এক আত্মীয় এখানে পড়ে, ওর কাছে এই ইউনিভার্সিটির গল্প শুনে একবার দেখতে এলাম। আপনিও দেখুন, এই বয়োবৃদ্ধ ঝাঁকড়া ছাতিম গাছটা কত কিছু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনন্তকালের জন্য। আর পলাশ গাছটা লাল পলাশ সাজিয়েছে যুগলদের জন্য। কি অপূর্ব সহাবস্থান বলুন। মাথার গন্ডগোল আছে মনে হচ্ছে, বেশি কথায় কাজ নেই। বাইরের বোর্ডে লেখা আছে, দেখেছেন তো? বহিরাগতদের প্রবেশ নিষেধ।
তবে আপনাকে দেখে ভালো বলেই মনে হচ্ছে, তাই কিছু বলছি না। তবে জায়গাটা খুব একটা ভালো না ম্যাডাম, তাড়াতাড়ি চলে আসবেন। সিকিউরিটির লোকটা চলে যেতে মাটিতে বিছিয়ে থাকা শুকনো পাতা পায়ের তলায় ফেলে দ্রুত পায়ে হোস্টেলের মেন গেটের কাছে এসে পৌঁছালো। নিজের ওড়নাটা দিয়ে ধুলো ঝেড়ে আতিপাতি করে খুঁজতে লাগলো খোদাই করার নামগুলো। ধুলো শ্যাওলার ফ্যাকাশে সবুজ মখমল চাদরে ঢাকা পড়ে যাওয়া নামগুলো খুঁজে না পেয়ে হোস্টেলের চারপাশের পুরনো গোপন পথগুলোর সন্ধান করতে লাগলো। খুঁজতে খুঁজতে ছোট ঝোপঝাড়ের আড়ালে লুকোনো পথের হদিশ পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে সামনের দরজার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা পলাশ গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ফুলে কোঁচড় ভরে পায়ে পায়ে এগিয়ে গেল খুঁজে পাওয়া লুকোনো দরজার কাছে। খুঁজতে খুঁজতে ছোট ছোট ঝোপঝাড়ের আড়ালে লুকোনো পথের হদিশ পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে বলল, এই তো পেয়ে গেছে, আর কেউ আটকাতে পারবে না। একসময় টমবয় পৌলুমি আজ আরও দুঃসাহসী হয়ে উঠেছে। পুরনো দিনের মতো আরও একবার লুকোনো পথ দিয়ে পাঁচিল টপকে হোস্টেলের ভিতরে পৌঁছে গেল ও। প্রায় 11 বছর পর আবার ফিরে এলাম। বাড়িটা একইভাবে দাঁড়িয়ে থাকলেও দরজা জানলাগুলো কোনোভাবে দাঁড়িয়ে আছে। জায়গায় জায়গায় ছাদ থেকে চাঙড় খসে পড়েছে। এত বছর মানুষের ছাপ না থাকলেও দক্ষ শিকারীর মতোই পুরো বাড়িটায় জাল বিছিয়েছে বুনো মাকড়সার দল। পুরো বাড়িটা দেখতে দেখতে ভাঙা চাঙড়ের স্তূপ পেরিয়ে মাকড়সার জাল সরিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলার একেবারে শেষ প্রান্তের ঘরটার সামনে। বড় অদ্ভুতভাবে বাকি ঘরগুলো তালা দেওয়া থাকলেও এই ঘরটার দরজা ভেজানো, কোনো তালা ছিল না সেখানে। আলতো হাতে দরজায় চাপ দিতে একটা চাপা আওয়াজ করে ভেজানো দরজাটা খুলে যেতেই কয়েকটা পায়রা ডানা ঝাপটিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। একটুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ধীরে পায়ে ঘরে ঢোকা মাত্রই স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে লাগলো ওর। এক সময়ের উন্নসিক পৌলুমি আজ দেওয়ালের ধুলো পরিষ্কার করে খুঁটিয়ে দেখতে লাগলো ওদের তিনজনের খোদাই করা নামগুলো। ওই ঘটনার পর হোস্টেলটা বন্ধ হয়ে যাওয়ায় আর কোনো নতুন নাম লেখা হয়নি দেওয়ালে। নিজের কাঁধের ব্যাগটা ধুলো ঝুল ভর্তি বিছানায় রেখে ও নিজেও বসে পড়ল এক পাশে। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকটা ঘটনা ছবি হয়ে ভেসে উঠেছে ওর চোখের সামনে। ধনী বাবা মায়ের আদরিনীর পৌলুমি এখন কলেজ শেষেই ইউনিভার্সিটির ভূগোল অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। এখন থেকে ও হোস্টেলে থেকেই পড়াশোনা করবে। নতুন জগতে পা রাখার আনন্দে পৌলুমির চোখ থেকে ঘুম উড়ে গেলেও ওর মা অন্য কারণে ঘুমহীন। মেয়েটা হোস্টেলে গিয়ে যে কি করবে সেটা ভেবে বেশ চিন্তা হচ্ছে। এত চিন্তার কি আছে বলো তো? মেয়ে বড় হয়েছে, ওকে তো এবার কোল ঝাড়া করতে হবে। মন শক্ত করো মালু। আমার চিন্তাটা সেটা নয় গো। মেয়েকে তুমি কখনো খোলা মাটিতে পা ফেলতে দাওনি। বাস্তবটা বোঝেই নাও। ওর কাছে পৃথিবী মানেই প্রাচুর্য, কিন্তু হোস্টেল তো অন্য জগৎ। কি করবে সেখানেও? তলিয়ে যাবে না তো? এত চিন্তার কিচ্ছু নেই। জলে না নামলে সাঁতার শিখবে কি করে? আর এটাও তো সত্যি, প্রাচুর্য না থাকলে এ জগতে কারোর মূল্য নেই। বুঝলে মালু, তোমার ওই আদ্যিকালের ধারণা আজ অচল। মুনিয়া আমার মেয়ে, বিখ্যাত ব্যবসায়ী রমেন মল্লিকের মেয়েও। পরিস্থিতি মুঠোয় বন্দি করতেও খুব ভালো জানে। নাও নাও, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। কাল সকালে তো মুনিয়া হোস্টেলে যাবে। আর চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণের মধ্যেই রমেন বাবুর শান্তির নাসিকা গর্জন শোনা গেলেও পৌলুমির মা নির্ঘুম হয়ে পুরো রাত ছটফট করলেন দুশ্চিন্তায়।
পরের দিন পৌলমী মাতঙ্গিনী হোস্টেলে আবাসিক হিসাবে পা রাখতেই চমকে উঠেছিল শখ করে। নিজেদের মধ্যেই ফিসফাস শুরু হয়ে গেল। দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী সুনন্দা তার বান্ধবী ইন্দিরাকে বলে, কি ব্যাপার বলতো, এই তো ফার্স্ট ইয়ারের পৌলমী, ভীষণ অহংকারী, মাটিতে পাই পড়ে না। ও এখানে থাকতে এলো? এসব বড়লোকেদের খেয়াল আবার কি, শখ করে মধ্যবিত্ত সাজা। দেখ এর পেছনে আবার কোনো বিজনেস আছে কিনা। কি বলছিস বুঝতেই পারছি না, এর মধ্যে আবার বিজনেস আসবে কি করে? এই শোন, বড়লোকদের না সবটাতেই বিজনেস, তাই এর মধ্যেও যদি ফায়দা লোটা যায় ক্ষতি কি বলতো? ওদের কথার মধ্যে অন্য আরও কয়েকজন এসে যোগ দেওয়ায় চর্চাটা বেশ জমে উঠল। হ্যাঁ রে সুমনা, ও কার রুমে থাকছে কিছু জানিস? হ্যাঁ হ্যাঁ, ও তো ফার্স্ট ইয়ারের গীতশ্রীর রুমে থাকছে। সর্বনাশ, কিন্তু তো বড্ড সাদা সিধে সরল মেয়ে, এই মেয়ে তো চাকরানি বানিয়ে রাখবে। এই সুমনা, গীতশ্রীকে একবার ডাকতো। কিছুক্ষণের মধ্যেই গীতশ্রী আসতেই সুনন্দা বলল, তোর রুমে ওই অহংকারী পৌলমী থাকছে, জানিস তো? হ্যাঁ শুনেছি, তবে আমি তো কোচিং থেকে ফিরে লাবণীর রুমে ছিলাম, এখনো দেখা হয়নি ওর সাথে। এই শোন, ওর থেকে একটু দূরত্ব রেখে চলবি, বড় লোকদের সাথে বেশি বেশি মেলামেশা না করাই ভালো। হ্যাঁ রে গীতু, ইন্দু ঠিকই বলেছে। দেখ, ওরা অনেক বড় লোক, পড়াশোনা না করলেও টাকায় সব পেয়ে যাবে, কিন্তু আমাদের ভালো রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা ভুলে যাস না। ওদের কথায় সরল মনা গীতশ্রী একটু থমকিয়ে গেল। একা রুমে একজন সঙ্গী পেয়েছে শুনে বেশ আনন্দই পেয়েছিল। এখন ওদের কথা শুনে একটু দুরু দুরু বুকে রুমে ঢুকতেই দেখল মহারানী ভিক্টোরিয়া ভঙ্গিতে বিছানায় বসে রয়েছে ওর সদ্য আসা রুমমেট। ওকে দেখে গীতশ্রী জোর করেই ঠোঁটের কোণে একটু হাসি আনলেও পৌলমীর নাক সিটকে মুখ ঘুরিয়ে নিল। ইস, শেষে কিনা এই মেয়েটার সাথে থাকতে হবে। এই তো আমাদের বাড়ির সার্ভেন্টসদের স্ট্যান্ডার্ডেও পড়বে না, এর সাথে থাকবো কি করে? বাড়ি ফিরে যাব? না থাক, নিজের মতোই থাকবো, ওকে জাস্ট পাত্তাই দেব না। একদিন করিডোরে হাঁটতে হাঁটতে হঠাৎই পৌলমীর চোখ আটকে গেল সেকেন্ড ইয়ারের রুমে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকা প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা দেহারা চেহারার পলাশের দিকে। একই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র, যার নামের মতো রূপও ছিল আগুন ছোঁয়া। যে আগুনের উষ্ণতার একটু কারো আঁচ পাওয়ার জন্য মেয়েরা ছটফট করলেও মাজা রং আর মায়াবী চোখের ছেলেটা গীতশ্রীর প্রেমে উথাল ঢেউয়ের মতো পাগল ছিল। আর গীতশ্রী ছিল সেই ঢেউয়ের এক দিকভ্রষ্ট নৌকা, যে পলাশের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। ইউনিভার্সিটির সব মেয়েদের চোখে গীতশ্রী ছিল ঈর্ষণীয় বস্তু। অতি সাধারণ হয়েও যে ছিল পলাশের মতো ছেলের ভালোবাসা। পৌলমীর মনেও কাল বৈশাখীর ঝড় উঠল পলাশের জন্য। হোস্টেলে আসার কয়েকদিনের মধ্যেই এ খবরটা চাপা থাকলো না পৌলমীর কাছে। অহংকারী পৌলমীর উন্নাসিকতার সাথে যোগ হলো কুটিল হিংসা আর রাগ। পলাশকে আমার চাই, ওই মিডল ক্লাস গীতশ্রীর কাছে আমি আমি কিছুতেই হারবো না। এরপরে কেটে গেছে বেশ কয়েকটা দিন। জানো, আমাদের হস্টেলে নতুন একজন এসেছে। সে তো প্রায় যাওয়া আসা লেগেই আছে, এ নিয়ে এত আনন্দ কেন ম্যাডামের? সে তো আছেই, কিন্তু এটা একেবারে অন্য ব্যাপার জানো। আমাদের ডিপার্টমেন্টের পৌলমী এসেছে হোস্টেলে থাকতে। হোয়াট এ জোক গীতু, ওই অহংকারী না কুচু মেয়ে আমাদের হোস্টেলে? আরে বাবা দেখো গীতু, সাবধানে থেকো, এসব বড় লোকের মেয়েদের ভালোবাসা বড় সাংঘাতিক। আমাদের সাবধানে থাকতে হবে না, ও নিজেই কারোর সাথে কথা বলে না, একার মতোই থাকে। খারাপও লাগে, কিন্তু বড্ড দেমাক। আবার জানো, ও আমারই রুমমেট,
সর্বনাশ! কেন কেন? তুমি বড় সরল গীতু। এসব বড় লোকের মেয়েরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস হয়, নিজের স্বার্থের জন্য সব করতে পারে। বি কেয়ারফুল মাই ডার্লিং। এটা হস্টেলের সিনিয়ররাও বলছিল। তবে কি বলো তো, ও কারোর সাথে কথাই বলে না। তুমি ভীষণই ভালো একটা মেয়ে, জানো। একটা কথা তোমায় জিজ্ঞেস করব? বলুন ম্যাডাম। তোমার তুলনায় আমি তো ভীষণ সাধারণ পলাশ। তোমার জন্য পৌলমীর মতো মেয়ে কিন্তু পারফেক্ট, জানো। তুমি তো জানোই পলাশ, একেবারে সাধারণ পরিবারের সাদামাটা মেয়ে আমি। 3 বোন আর বাবা মায়ের সংসারে বিলাসিতা না থাকলেও সচ্ছলতার অভাব ছিল না। ছোট ব্যবসায়ী পরিবারের মেয়ে হলেও আমার লেখাপড়ায় কোনো অবহেলা করেননি আমার বাবা। তুমি কি জানো, ইউনিভার্সিটির সব মেয়েরা তোমার জন্য পাগল? কিন্তু আমার তো ওই সব নিকুপশু মামুনিদের প্রয়োজন নেই গীতু। তুমি কি জানো, ওদের থেকেও তুমি সুন্দর। তুমি অন্তর থেকে অনেকখানি সুন্দর। ওদের বাইরের রং দেখে তোমার ভেতরের হলদে রংটায় ফ্যাকাশে মন খারাপের ছাপ এনো না প্লিজ। আমাকে যে এবার যেতে হবে পলাশ। হ্যাঁ চলো, এবার যাওয়া যাক। অদূরে এক গাছের আড়াল থেকে পৌলমী সবটা দেখে নেয়। ও, এই ব্যাপার। বেশ মাখো প্রেম গীতশ্রী, কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। এই কদিনে পলাশের প্রেমে আমি তো অতলে তলিয়ে গেছি। আর পলাশ পলাশ এই মেয়েটার প্রেমে চোখে সর্ষে ফুল দেখছে। কোথায় আমি আর কোথায় কেউ মেয়েটা? পলাশকে আমার চাই। রাতের খাওয়া দাওয়া সেরে নিজেদের রুমে ফিরে আসে পৌলমী, কিন্তু কথা কি করে শুরু করবে বুঝে উঠতে পারে না। আজ বিএসএর নোটের শেষটা কমপ্লিট করতে পারিনি, আমাকে দেবে গীতশ্রী? তুমি আমাকে বলছো? না মানে তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো তো? আর তুমি তো গীতশ্রী, সকলের গীতু। আমিও কিন্তু গীতু বলেই ডাকবো, না করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। সবাই তো আমাকে গীতু নামেই ডাকি। এই নাও বিএসের আজকের নোট। আজ থেকে আমরা কিন্তু শুধু রুমমেট নই, বন্ধু হলাম। হাত মেলাও দেখি। গীতশ্রী ওর হাতে হাত রেখে নতুন বন্ধুত্বের সূচনার সম্মতি প্রকাশ করে স্মিত হেসে ঘর থেকে বেরিয়ে যেতেই বেরিয়ে আসে পৌলমীর আসল মনের অভিসন্ধি। বোকা মেয়ে যা হোক, 2 পয়সার ক্ষমতা নেই, পৌলমী মল্লিকের বাড়ানো হাতে হাত মিলিয়েছে। सिर्फ देखते जाओ आगे आगे क्या क्या होता है। असली मजा तो अब आएगी। এরপর কেটে গেছে কয়েকটা দিন। পৌলমী আর গীতশ্রী এখন বেশ ভালো বন্ধু। কয়েকদিন পর ডিপার্টমেন্টের সামনের করিডোরে ওই না গোছু অহংকারী পৌলমী মল্লিক এখন তোমার বন্ধু। একই রুমে থাকলে সেটা হওয়াটাই স্বাভাবিক। তবে বেশ করে ভেবেচিন্তে ওর সাথে কথা বলবে কিন্তু। ও কিন্তু বড্ড জটিল মনের মেয়ে। তোমার মতো সরল সাদাসিধে মেয়েকে ট্র্যাপে ফেলে নিজের স্বার্থ পুরো করতে দুবার ভাববে না। না গো, পলু সেরকম মেয়েই না। বড্ড ভালো মেয়ে, জানো। কোনো অহংকারই নেই। যেটা দেখায় সেটা তো ওর ফ্যামিলি স্ট্যাটাসের জন্য, আদারওয়াইজ ও ভীষণ ভালো। এই পলাশ, তুমি পরিচয় করবে ওর সাথে? না বাবা, তোমার প্রিয় বান্ধবী তোমারই থাক। অত বড় লোক বন্ধু আমার পেটে সইবে না। দূর, কি যে বলো না। পুরো ইউনিভার্সিটির মেয়েদের ক্রাশ বলে কিনা সইবে না। দেখোই না কথা বলে, ওকে ডেকে নেব। অগত্যা, কি আর বলি, নাও ডেকে। তবে কি জানতো, আমাকে সবাই পছন্দ করলেও আমার পছন্দ তুমিই। তোমার এই স্নিগ্ধ শান্ত রূপে একটা জাদু আছে ম্যাডাম। দেখ, কি যে বলো না। ডাকি ওকে? ঠিক আছে, আর কি বলবো, ডাকো। দাঁড়াও তো, একটা ফোন করি। এই, তুই কোথায় রে? একবার করিডোরে আয় না।
একটা সারপ্রাইজ আছে। মিনিট দুয়েকের মধ্যেই পৌলমী চলে আসে করিডোরে। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। তোরা কথা বলছিস, আমি ওখানে কি করব? আমি হোস্টেলে যাচ্ছি, তুই পরে আয়। তাই পলাশ, ওকে ডাকো না। এটাই তো চাইছিলাম। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে তোর ন্যাকামি সহ্য করলাম, আর এখন চলে যাব। এটা আমার নাটক রে কথপ। ও ও তোর মোটা মাথায় ঢুকবে না। অবশ্য যত না ঢোকে ততই মঙ্গল। আরে এসোই না, রুমে একা গিয়েই করবেটা কি? একসাথে বন্ধুর সাথেই ফিরবে। না না, আসলে তোমরা কথা বলছো। আচ্ছা ঠিক আছে। ইয়েস, এটাই তো চাইছিলাম। কেটে গেছে কয়েকটা মাস। ওরা তিনজন এখন বেশ ভালো বন্ধু। একসাথে তিনজনে ঘোরা, বেড়ানো, আড্ডা চলে দূর নিবার গতিতে। পৌলমীর সাথে পলাশের বেশ সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলেও পৌলমী মনে মনে সবসময় পলাশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করত। যদিও পলাশের সেদিকে কোনো ভ্রুক্ষেপও থাকত না। পৌলমীর বাহ্যিক রূপের থেকে গীতশ্রীর অন্তরের সৌন্দর্য বেশি আকর্ষণ করত পলাশকে। পৌলমীর ওভার স্মার্টনেসের থেকে সাধারণ গীতশ্রীর ভালোবাসায় ভরানো চোখের জাদুতেই মোহিত হয়ে থাকত পলাশ। পৌলমী যে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে জয়লাভ করা বড় শক্ত হয়ে উঠেছিল ওর কাছে। কোনোভাবেই পলাশের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে দিনে দিনে এক নিষ্ঠুর হিংস্রতায় ভরে উঠেছিল ওর ভেতরটা। যদিও গীতশ্রীকে এর বিন্দু বিসর্গ বুঝতে দেয়নিও। মিছরির চড়ির মতো কাটতে চাইছিল ওর প্রিয় বান্ধবী গীতুকে, আর গীতশ্রী অন্ধের মতো বিশ্বাস করত ওর প্রাণের বান্ধবী পৌলুকে। সারাদিনে সব কথা না বলা হলে মাঝরাতে ঘুমের মধ্যে উঠে বসে যেত, আর তখনই পৌলমীকে ঘুম থেকে উঠিয়ে সব কথা বলে তবেই নিশ্চিন্তে ঘুমোতো গীতশ্রী। এই পলু, ঘুমিয়ে পড়লি? শোন না রে, কত কথা ছিল তোর সাথে। কি কথা রে? জানিস আজ না পলাশ আমাকে গীতু, মা আমার, তোমার প্রেম কাহিনী কাল শুনবো মা। আমার বড্ড ঘুম পেয়েছে। না না, তা কি করে হবে? তুই একবার শোন না, তোকে না বলা অবধি আমার পেটের ভেতরটা কেমন কেমন হচ্ছে। ওর না পলু। এই শোন, তোকে আর প্রেম করতে হবে না। তুই প্রেমও করবি, আবার আমার ঘুমের পিণ্ডিও চটকাবি। এভাবে হবে না। না শোনা অবধি তো ঘুমোতেও দিবি না। নে বল। জানিস পলু, আজ পলাশ আর আমি সিনেমায় গিয়েছিলাম। ওখানে ও কি হলো? চুপ করে গেলি কেন? বল, ও কি? ওখানে ও আমাকে ছুঁয়েছিল জানিস। সে তো পলাশদার রোজই তোর হাত ধরে, এ আর নতুন কি? তুই কি কিছুই বোঝিস না বলু? হলের মধ্যে অন্ধকারে কিভাবে ছোঁয়া যায় বুঝতে পারছিস না বলু? এর বেশি আমি কিভাবে বলবো? ওয়াও, গ্র্যান্ড নিউজ। আর কি করলে মা? শুধুই ছোঁয়াছুঁই নাকি? বল না রে। দূর, তুই না সত্যি, বাকিটা বুঝে নে। মুখে হাসি নিয়ে পৌলমী সবটা শুনলেও ওর বুকের ভেতর ঈর্ষার আগুন দাবানল হয়ে জ্বলিয়ে দিচ্ছিল সবকিছুকে। প্রত্যেকবার ওদের প্রেমালাপ শোনার পর আরও বেশি হিংস্র হয়ে উঠত পৌলমী। আর সহ্য করতে পারছিল না ও ওদের প্রেমের রূপকথা। বলু, তুই তো আগে কখনো ফাগুনের সব দেখিসনি। জানিস, গার্লস হস্টেল আর বয়েজ হস্টেলের ছাত্রছাত্রীরা দোল পূর্ণিমার আগের সন্ধ্যেতে একটা প্রোগ্রামের আয়োজন করে, যে অনুষ্ঠানে নবীনবরণ থেকে শুরু করে মন দেয়া নেওয়ার পর্বও চলে। শেষে ফাগের রঙে একে অপরকে মাখিয়ে অনুষ্ঠানের শেষ হলেও নতুন প্রেমিক যুগলদের মধ্যে তার রেশ রয়ে যায় বহুদিন পর্যন্ত। পলাশের সাথে গীতুর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার গল্প শুনে হোস্টেলের ফাল্গুন উৎসবের দিনটাই পৌলমী বেছে নিয়েছিল পলাশের জীবন থেকে গীতুকে চিরদিনের জন্য সরিয়ে দেবার একদম পারফেক্ট দিন হিসাবে। আর না, অনেক হয়েছে।
এই ফাগুন উৎসবের দিনেই আমাকে যা করার করতে হবে। ফাল্গুন উৎসবের আগের রাতে গীতশ্রী তার প্রিয় বান্ধবীকে বলল, দেখিস বলু, কাল তুই ঠিক তোর মনের মানুষকে খুঁজে পাবি। সে আমি জানি, কালই আমার প্রিয় মানুষকে আমি কাছে পাবো। কে সে? বল না রে। আরে দূর, আমি আমি কি জানি নাকি? ও তো কথার কথা রে, তুইও না। ও তাই বল। দুই বন্ধুতে বেশ কিছুক্ষণ মনের কথায় একে অপরের সাথে ভাগ করে নিয়ে যে যার বিছানায় ঘুমোতে চলে গেল সেদিনের মতো। ফাল্গুন উৎসবের দিন বিকেলে সুন্দরী পৌলমী আরও অসাধারণ সাজে সেজে পলাশের সামনে এসে দাঁড়াতে ও জিজ্ঞাসা করল, কি ব্যাপার পৌলমী, তুমি একা? গীতু কোথায়? এক রহস্যময় করুণ হাসি হেসে পৌলমী গীতশ্রীর বিরুদ্ধে এমন কিছু কথা পলাশকে বলল, যা শুনে পলাশ স্থবিরের মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। ওর এই অবস্থা দেখে মনে মনে বেশ খুশিই হলো পৌলমী। এক বুক শান্তির নিঃশ্বাস নিয়ে মুখে মায়া ছড়িয়ে পড়ল। তুমি ঠিক আছো তো? পৌলমীর কথায় ঘোর কাটতেই একটু ইতস্তত করে পলাশ বলল, তুমি ঠিক বলছো? এই দেখো চিঠি আর ছবি। ও তোমার সাথে বিট্রে করেছে পলাশদা। ওদের গ্রামের এই ছেলেটির সাথেই ওর আসল ভালোবাসার সম্পর্ক। তোমাকে তো শুধুই ব্যবহার করেছে ও। আর তাছাড়া একটা কথা কাল শুনলাম। কি কথা? কিছুদিন আগে নাকি তোমরা একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছিলে। না না তো, কে বললো তোমাকে? গীতু বলেছিল তো, আর এও বলছিল যে। কি বলছিল বলো? সে আমি বলতে পারবো না, তুমি ওর থেকে শুনে নিও। সন্ধ্যের সময় যখন সবাই অনুষ্ঠানে মত্ত, সে সময় পলাশ গীতশ্রীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে পৌলমীর কথায় সন্দেহের বর্ষীভূত হয়ে বলল, তুমি এতটা নিচে কি করে নামলে গীতু? শুধুমাত্র কটা নোটসের জন্য তুমি এভাবে খেললে আমার সাথে? এসব তুমি কি বলছো পলাশ? কি হয়েছে তোমার? কি করেছি আমি? শোনো না, মাথাটা ঠান্ডা করো, একটা কথা আছে তোমার সাথে। কি কথা বলার আছে তোমার গীতু? আমি কনসিভ করেছি পলাশ। তোমার সন্তানকে তুমি স্বীকৃতি দেবে তো পলাশ? আমার সন্তান নাকি অন্যের দায় আমার উপর চাপাচ্ছ? কি বলছো পলাশ? এ আমাদের সন্তান, আমাদের ভালোবাসার জন্ম হবে ওর। একদম চুপ! আমি সবটা জানি গীতশ্রী। যার বোঝা তাকেই বইতে বলো। এ সন্তান আমার নয়। তুমি যে এতটা খারাপ এটা জানা ছিল না আমার। এরপর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আজ থেকে তুমি আমার কাছে অচেনা। কথাগুলো বলেই পলাশ চলে যেতে ধীর পায়ে হোস্টেলে চলে যায় গীতশ্রী। আর পৌলমী পথের কাঁটা দূর হয়েছে ভেবে আনন্দে উৎফুল্ল হয়ে অনুষ্ঠানের দিকে পা বাড়াল। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একটা চেঁচামেচি শুনে সকলে দৌড়ে গিয়ে দেখে হোস্টেলের উঠানের মাঝখানে গীতশ্রীর নিস্পন্দন দেহটা পড়ে আছে, আর চারপাশে টাটকা রক্ত যেন ফাগুনের লাল পলাশের পাপড়ি বিছিয়েছে। এর পরের ঘটনাটা খুবই সংক্ষিপ্ত। পোস্টমর্টমের রিপোর্টে গীতশ্রীর সন্তান সম্ভবার খবর শুনে ওর বাবা মেয়ের সম্মান রক্ষা করতে ব্যাপারটা নিয়ে আর নাড়াচাড়া করতে চাননি। বাকি মেয়েরাও একে একে হোস্টেল ছেড়ে চলে যাচ্ছে। আর এই ঘটনার পর পৌলমী ট্রমাটাইজড হয়ে যাওয়ায় ওর বাবা ওকে বিদেশে ওর কাকার কাছে পাঠিয়ে দেন। আজ পৌলমী সেখান থেকেই আসছে। ওই ঘটনার পর পলাশের সঙ্গে যোগাযোগও হয়নি ওর। পলাশ কোথায় তাও জানে না। পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চারপাশটা অন্ধকারে ঢেকে গেছে বুঝতে পারেনি পৌলমী। হঠাৎ নিজের বাসায় ফিরে আসা পায়রাদের টানা চাপটানোর আওয়াজে সচকিত হয়ে খোলা দরজার দিকে তাকিয়ে দেখল বাইরের অন্ধকার ঘন হয়ে এসেছে। হঠাৎই একটা দমকা হাওয়ায় জানালার বন্ধ পাল্লাগুলো খুলে যেতে চমকে উঠে তাকিয়ে দেখল
খোলা দরজার পাল্লা দুটো হাওয়ার সাথে লুকোচুরি খেলতে ব্যস্ত। এক ঝলক ঠান্ডা সোঁদা হাওয়ায় ওর সারা শরীর শিরশিরিয়ে উঠেছিল। অন্ধকারে দেওয়ালের গায়ে আটকে থাকা কালো চামচিকিগুলোর অগণিত চোখ জল জল করছে তখন। আজ আর কোনো ভয় নেই আমার। আজ আমি অত্যন্ত বেশি রকমের সাহসী হয়ে উঠেছি। সেদিনের কৃতকর্মের প্রায়শ্চিত্ত আজ আমি করবই। অন্ধকারের চোখ কিছুটা সয়ে যেতেই দরজার বাইরে একটা ছায়ামূর্তি দেখতে পেয়ে চিৎকার করে উঠল। তুই এসেছিস গীতু, আমি জানতাম তুই আসবি। গীতু। ছায়ামূর্তিটি কোনো কথা না বলে ধীর গতিতে এগিয়ে যেতে লাগলো, আর মোহগ্রস্তের মতো ওকে অনুসরণ করে ওর পায়ে পা ফেলে চলতে চলতে বলে যাচ্ছিল পৌলমী, আমাকে ক্ষমা করে দে গীতু। সেদিনের আমার অপরাধের মূল্য তুই জীবন দিয়ে চুকিয়েছিস। গীতু, তুই শুনছিস আমার কথা? গীতু। ছায়ামূর্তি কোনো কথা না বলে ধীর গতিতে এসে দাঁড়ালো উঠানের ঠিক মাঝখানে, যেখানে 11 বছর আগের রাতে গীতশ্রীর নিষ্পন্দন শরীরটা পড়েছিল সব দায় মেটাতে। আজ পৌলমী নীরব ছায়ামূর্তির প্রত্যেকটা না বলা ভাষা বোধহয় বুঝতে পারছিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে দুপুরে আঁচলা ভরে তুলে রাখা পলাশ ফুলগুলো ওই জায়গায় ছড়িয়ে দিয়ে ছায়ামূর্তির দিকে তাকিয়ে দেখল ও। ওই চোখে ক্রোধের বদলে রয়েছে চোখ ভরা বিষণ্ণতা। সে বিষণ্ণতা প্রিয় মানুষের চোখে সন্দেহে নাকি প্রিয় বন্ধুর বিশ্বাসঘাতকতার, জানে না পৌলমী। অনুভূতিহীন ছায়ামূর্তিকে হঠাৎই চলতে দেখে মোহপৃষ্ঠের মতো ওকে অনুসরণ করতে করতে নেশাগ্রস্তের মতো বলে চলেছিল পৌলমী, আমি পলাশকে পেতে চেয়েছিলাম, কিন্তু তোর কোনো ক্ষতি আমি করতে চাইনি রে। বোকার মতো ঈর্ষার বশবর্তী হয়ে খুব বড় ক্ষতি করে ফেললাম তোর, আমার। আমি পলাশকে তোকেও পেতে দিলাম না, আর আমিও পেলাম না। সেদিনের পর থেকে পলাশের সাথে আর কোনো যোগাযোগ রাখার ইচ্ছেই হয়নি, জানিস। সেদিনের সেই ঘটনা আমার মতো একটা অহংকারী উন্নাসিক মেয়ের জীবনটা বদলে দিয়েছিল। পৃথিবীর সব সুখ পায়ের তলায় থাকলেও তোকে শেষ দেখাটা ভুলতে পারিনি। এতগুলো বছর এক অপরাধ বোধে ভুগেছি। সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে তুই যা বলবি আমি তাই করব গীতু, আমি তাই করব। তুই শুধু আমাকে ক্ষমা করে দে গীতু, তুই শুধু আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। নেশাগ্রস্তের মতো ওকে অনুসরণ করতে করতে কখন যে 4 তলার ছাদের কার্নিশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি পৌলমী। ছাদের কার্নিশের শেষ প্রান্তে এসে গীতশ্রীর পায়ে পা ফেলতে নিজের অজান্তেই হাওয়ায় ভাসিয়ে দিল পৌলমী ওর শরীরটা। ঘটনার শেষ হয়তো এখানেই হতে পারত, কিন্তু কিছু শেষেরও যে আরও এক শেষ থাকে, যা কখনো দেখা যায় না, কখনো অদেখা হয়ে আড়ালেই থেকে যায় সে দেখার গল্প। আমার মেয়ে পৌলমী, ওকে বেশ কয়েকদিন ধরে আমরা খুঁজে পাচ্ছি না। ইন্সপেক্টর, আপনি দয়া করে একটা মিসিং ডায়েরি লিখুন। ওকে ফোনেও পাচ্ছি না। শেষ কবে আর কখন কথা হয়েছিল? দিন 2 আগে। তারপর থেকে আর কোনো যোগাযোগ করতে পারছি না। ওর ফোন লোকেশন ট্র্যাক করে দেখেছি আমরা। চিন্তা করবেন না, যত শীঘ্র সম্ভব আমরা ব্যবস্থা নিচ্ছি। আমার ওই একটি মাত্র মেয়ে, ওকে খুঁজে দিন। পৌলমীর পরিবারের মিসিং ডায়েরির ভিত্তিতে ওর কল লোকেশন ট্র্যাক করে আর প্রত্যক্ষদর্শী সিকিউরিটি গার্ডের কথা অনুযায়ী মাতঙ্গিনী হোস্টেলের দরজা খুলে বিস্ময়ে হতবাক হয়ে সবাই দেখল ঠিক একই জায়গায় গীতশ্রীর মতোই পড়ে রয়েছে পৌলমীর প্রাণহীন শরীরটা। পাশে ছড়িয়ে থাকা শুকনো পলাশ আর জমাট বাঁধা কালচে রক্ত মিশে এক হয়ে গেছে। শুধু ওর বিকৃত হতে শুরু হওয়া মুখে রয়েছে অনুতাপ মুক্তির এক অপার শান্তি।
পরের দিন সকালে কলকাতার নিউ টাউনের এক হাই রাইজের একজন বাসিন্দা ওই দিনের খবরের কাগজের হেডলাইনে পৌলমী বসুর রহস্যজনক মৃত্যু ঘটনার খবর পড়ে পৌলমীর ছবিতে একটা টোকা মেরে ঠোঁটের কোণে এক রহস্যের হাসি হেসে বলল, এ খেলায় তোমরা বড্ড কাঁচা পলু। তোমার মন আমি অনেক আগেই বুঝেছিলাম, তাই তোমাকে দিয়ে নৈতিকতার মহান নিদর্শন গীতুর হাত থেকে মুক্তি পেলাম। কিন্তু দুঃখ একটাই রয়ে গেল, আমার নতুন খেলা শুরুর আগেই চাল গুটিয়ে ভদ্র ছেলের মুখোশটা পরেই কাটাতে হলো বাকি বছরটা। বড় ইচ্ছা ছিল ইউনিভার্সিটির বাকি সময়টুকু তোমার সাথে কাটানো, সে আফসোস তো রইলই। আরও একটা দুঃখ, তোমার পুতুল নরম শরীরে আমার পৌরুষত্বের সাক্ষী রাখতে পারলাম না। বলে গমগমে গলায় একটা অট্টহাস্য হাওয়ায় উড়িয়ে দিলেন আজকে সুদর্শন 40-এর কাছাকাছি পৌঁছানো শিকারী পলাশ। সেই অনুতাপহীন আনন্দের অট্টহাস্যের আওয়াজ দুই অশরীরী আত্মার কান পর্যন্ত পৌঁছেছিল কিনা জানা নেই আমার। এতক্ষণ তোমরা শুনছিলে সুপ্তা আঢ্যর কলমে রহস্য গল্প পলাশ নীল। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হলো কথক, পৌলমীর বাবা এবং ইন্সপেক্টরের চরিত্রে ছিল অতনু। পলাশ এবং নিরাপত্তারক্ষীর ভূমিকায় ছিল তনয়। পৌলমী এবং ইন্দিরার চরিত্রে অভিনয় করেছে পিয়ালি। গীতশ্রী এবং সুনন্দার চরিত্রে ছিল রুমকি। পৌলমীর মা এবং সুমনার ভূমিকায় ছিলাম আমি মৌমিতা। আমাদের পোস্টার করেছে ক্রিয়েটোম্যানিয়া। আবহ মিক্সিং সহ সামগ্রিক সম্পাদনায় ছিল দেবদত্ত। কেমন লাগলো আজকের নিবেদন কমেন্টস করে জানিও কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, শুধু গল্প শুনেছ, একটু সাবস্ক্রাইব করে দিও। আবার আমরা ফিরব খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।